এইরকম জুলুম অত্যাচার, আমরা তো 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা তো এইরকম অত্যাচার বিএনপি বা ওদের উপর করি নাই। এরা দেশের জন্য পরোয়া করে না, মানুষের জন্য পরোয়া করে না। ক্ষমতা হলো তাদের লোভ, আমাকে মৃত্যুদণ্ডও দিয়েছে, ঠিক আছে মৃত্যুদণ্ড দিয়েছে, তাতে কি আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি, তারপরেও তাদের রাগ কমে না। আমি তো এদের গায়ে হাত তোলা বা আমরা কখনো এই প্রতিশোধ নিতে যাইনি, আমরা তো দেশের জন্য কাজ করেছি। আমি তো সবার, আমরা তো দুইটা বোন, মানুষ একটা শোক সইতে পারে না, আর আমরা কি সহ্য করে যাচ্ছি। তারপরে দেশের মানুষের জন্য কাজ করেছি, এমন কোন অঞ্চল নাই আমি না গিয়েছি যেখানে যেখানে সব জায়গায় মানুষের জন্য কিছু না কিছু তাদের কাজ করে দিয়েছি। আচ্ছা, সেগুলি সব ধ্বংস করে দিল মাত্র 2 বছরের মধ্যে, শেষ দেশটা। এই যে একদিন এই দিন শেষ হবে, নতুন সূর্য উদিত হবে, দেশের মানুষ আবার হেসে খেলে বাঁচবে, আমার এটাই লক্ষ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা আমাকে দেবে, বাংলাদেশের জনগণ আমার পাশে, আর আমি তাদের পাশে আছি। আমি যত দূরে থাকি তোমাদের সাথে আছি, আমি আর কোনো কাজ করি, আমি সারাদিন প্রত্যেক জায়গায় মানুষের সাথে কথা বলি, তাদের খবর নিই, তাদের জন্য যতটুকু যা পারি করতে পারি করে যাচ্ছি। প্রতিদিন আমরা এখানে এই নির্যাতিত মানুষের কথা শুনি। অত্যাচার নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। একটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা, ক্লাস 9 ক্লাস 10 পড়ে, তাদেরকে ওরা ছাড়ে না। আজকে এই সিরাজগঞ্জের কথাই বলবো, সেদিন তো যে 6 জনকে মারে, সেখানে জাহাঙ্গীর আমলম, মেহেদী হাসান, আলামিন সরকার, গোলাম সারোয়ার লিটন, গোলাম সারোয়ার টিটো এবং প্রদীপ কুমার সাংবাদিক। সেই জায়গায় আবার অত্যাচার নির্যাতন, সুবর্ণচর থেকে শুরু করে যশোর প্রত্যেকটা এলাকায় যে অমানবিক অত্যাচার এরা করে যাচ্ছে, এর কোনো সীমা নেই। ইউনূসের ক্ষমতায় আসার লোভ, তার মেটিকুলাস ডিজাইন করে সে ক্ষমতা দখল করে, অর্থাৎ ধাপ্পাবাজি দিয়ে সারা বিশ্বকে সে ধাপ্পাবাজি দিয়েছে, দিয়ে ক্ষমতা দখল করার জন্য এই একটার পর একটা ঘটনা নির্যাতন চালাতে থাকে। তার সাথে জুটে গেছে যুদ্ধাপরাধী জামাত আর বিএনপি। তারেকেরই বক্তব্য হলো যে লাশ ফেলো, সরকার পড়ে যাবে। আর 32-এ আগুন দেওয়া, সুধা সদনে আগুন দেওয়া, গণভবন, সংসদ ভবন, কোথায় না এরা ধ্বংসযজ্ঞ করছে। আর আজকে প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে মানুষের উপর যে অত্যাচার নির্যাতন, পৈশাচিক নির্যাতন করে যাচ্ছে, তারা কি ভেবেছেটা কি? আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর এভাবে মানুষ মেরে ফেলে দিয়ে আওয়ামী লীগ মুছে যাবে? তারা এটা ভুলে যায় যে আওয়ামী লীগই সংগঠন, যে সংগঠন 1949 সালে গঠন করা হয়েছে, যে সংগঠন এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। আর এই স্বাধীনতা একদিন যা আসে নাই। আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিনের পর দিন সংগ্রাম করেছেন, আর আমার মা সবসময় তার পাশে ছিলেন। আমার বাবার সাথে আমাদের দেখা, স্কুল থেকে জেল কেটে যেতে হতো, কলেজ থেকেও জেল কেটে গেছে, ইউনিভার্সিটিও একই অবস্থা। একটানা 2 বছরও তিনি কখনো বাড়িতে থাকতে পারেননি। তাকে ফাঁসি দেওয়া, মারার চেষ্টা করা হয়েছে, তাকে হত্যা করার অনেক চক্রান্ত করা হচ্ছে, কিন্তু আল্লাহ তাকে বারবার বাঁচিয়ে তিনি এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার বর্তমানে আমার মা এই সংগঠন, ছাত্রলীগ, এমনকি যারা জেলে থাকতো সব নেতাদের বাড়িতে আর্থিক সহায়তা দেওয়া, কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, সব সময় আমার পাশে। খালি বলতেন যে তুমি তোমার দেশের জন্য কাজ করো, সংসার নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখবো। এবং তিনি সবাই আমার মার জন্য দোয়া করবে। ছোটবেলায় তার বাবা মা মারা যায়, অল্প বয়সেই তার দাদা বিয়ে দেন, আত্মীয়দের মধ্যে সমস্ত সম্পত্তি দাদার 2 বোনকে লিখে দেন, তার বিশাল সম্পত্তি ছিল। কাজে আমার মা সবসময় সেগুলি রক্ষা করে চলতেন, এবং এই দেশের মানুষের জন্য সেগুলি বিলিয়ে দিয়েছেন, কাজ করেছেন সবসময়। নিজের কোনো চাওয়া পাওয়া ছিল না, কোনোদিন আমরা শুনিনি যে এটা লাগবে ওটা লাগবে বা আমার বাবাকে সেটা না, বরং কাকে কিভাবে সাহায্য করবে। তো এই খুনিরা তাদেরকেও তো ছাড়েনি। আমার 3 ভাই মুক্তিযোদ্ধা, 2জনই তো মুক্তিযোদ্ধা। আমার 2 ভাইয়ের, সুলতানা রুজি, তাদেরকেও হত্যা করেছে। 10 বছরের রাসেল, তাকেও রেহাই দেয়নি। আমরা 2 বোন বিদেশে ছিলাম, বেঁচে গেছি, কিন্তু এই কষ্ট বুকে নিয়েও ফিরে আসছে শুধু বাংলাদেশের মানুষের জন্য। এদেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, খাবার দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় বই দিয়েছি, বৃত্তি দিয়েছি যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, কেউ যেন বাদ না যায়। সুপ্রপানের ব্যবস্থা করেছি। যে সুবর্ণচরে আমি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিয়েছিলাম, আমি নিজে গেছি সেখানে। পরে আবার সেখানে ঘরের খবর নিয়েছে, অনেকগুলি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, নতুন ভাবে আবার সেগুলি তৈরি করার ব্যবস্থা আমি নিয়েছিলাম, কিন্তু সেটা করে করতে পারলাম না, শেষ করতে পারিনি। প্রত্যেকটা এলাকায় আমাদের নেতাকর্মীর উপরে অকথ্য অত্যাচার আর গুন্ডামি, সন্ত্রাসী করে যাচ্ছে। আমাদের প্রায় 10,000 নেতাকর্মীর কোনো খবর পাই না। কাউকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে, মাটিতে পুঁতে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে, গুম করে দিয়েছে। পরিবার পরিজন ছাড়া প্রায় 1 কোটির মতো আওয়ামী লীগের নেতাকর্মী পরিবার পরিজন ছাড়া। এইরকম জুলুম অত্যাচার, আমরা তো 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা তো এইরকম অত্যাচার বিএনপি বা ওদের উপরে করি নাই। হ্যাঁ, যারা অপরাধী তাদের বিচার হয়েছে, সাজা হয়েছে। আর এখানে কি সব অপরাধীদের ছেড়ে দিছে, যত সন্ত্রাসী জঙ্গি তাদেরকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে হামলা, তাদের উপরে মারধর, তাদের উপরে অত্যাচার, তাদের উপরে নির্যাতন।
এরা ভুলে যায় যে এই যে নির্যাতন করে যাচ্ছে তা এলাকার লোক দেখছে না, তাদের কি তাদের কোনো জায়গা থাকবে মানুষের মনে? থাকবে না। এরা তো গুন্ডা পান্ডা হিসেবেই মানুষের কাছে চিহ্নিত হবে, পরিচিত হবে, মানুষের ঘৃণা পাবে। আর আল্লাহ দিন দেবে, আমার এটা বিশ্বাস। কারণ আমি তো একবার না বারবার মৃত্যুর মুখোমুখি। গ্রেনেড হামলা, 76 কেজি বোমা, সরাসরি গুলি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তোমাদের বাঁচিয়ে রেখেছেন। কারণ বাংলাদেশকে আমি আমার বাবার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নে উন্নীত করেছিলাম। আজকে কেন পারে না? বিদ্যুৎ নাই, গ্যাস নাই, ইন্ডাস্ট্রি বন্ধ, মানুষের কাজ নাই, তরুণ সমাজ বিভ্রান্ত, কোনো বিনিয়োগ নাই, তার উপর আবার এদের অত্যাচার নির্যাতন। এরা দেশের জন্য পরোয়া করে না, মানুষের জন্য পরোয়া করে না। ক্ষমতা হলো তাদের লোভ। ওই বাটপার ইউনূস, তারেক, জামাত এই ক্ষমতা আর অর্থ সম্পদ বানাবে, আর আওয়ামী লীগ মেরে শেষ করবে। আওয়ামী লীগের অপরাধটা কি? স্বাধীনতা এনে দেওয়াটাই কি অপরাধ? মানুষের পেটে ভাত দেওয়াটা কি অপরাধ? মানুষের ঘরে বিদ্যুৎ দেওয়াটা কি অপরাধ? লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করা, চিকিৎসা সেবা, 30 প্রকার ওষুধ বিনামূল্যে দেওয়া, এটাই কি অপরাধ? সেটাই আমার প্রশ্ন। কি অন্যটা করেছি? মিথ্যা অপরাধ আমার নামে দিয়েছে। গ্রামীণ ব্যাংকে গরিব মানুষের টাকা মোটা সুদে লুট করে খেয়েছে। আর এরা তো যখনই ক্ষমতা আসছে তখনই লুট করে গেছে, সমস্ত টাকা আজকে পাচার করেছে বিদেশে, আর দেশের মানুষের হাহাকার। এই অবস্থা কখনো আমরা মেনে নিতে পারি না। আমি শুধু এটুকু বলবো, আজকে যে মা সন্তানকে বাঁচাতে যায় মায়ের গায়ে হাত দেয়, যারা এইভাবে মা বোনকে পিটাতে পারে, মারতে পারে, বেহুশ করে ফেলতে পারে, এরা তো অমানুষ। ওই গুন্ডা সন্ত্রাসী বলে এটা পেয়েছে। আমি জানি না, ওদের মা নাই ঘরে, বোন নাই, ওদের আপনজন নাই, ওরা জানে না, তারা দেখে না যে তাদের সন্তান তারা কি করছে। এই আঘাত যদি তাদের উপরে আসে তখন কি করবে? মানুষকে বসে বসে খালি মার খাবে, সহ্য করবে? কতদিন সহ্য করবে? কতদিন ধৈর্য ধরবে? এখনই তো মানুষের ঘৃণা তাদের প্রতি, এটা তারা ভুলে যাচ্ছে। আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা, এবং আমাকে মৃত্যুদণ্ডও দিয়েছে। ঠিক আছে, মৃত্যুদণ্ড দিয়েছে, তাতে কি আছে? আমি সিদ্ধান্ত নিয়েছি, তারপরেও তাদের রাগ কমে না। আমি তো এদের গায়ে হাত তোলা বা আমরা কখনো এই প্রতিশোধ দিতে যাইনি। আমরা তো দেশের জন্য কাজ করেছি। আজকে আমাদের এই যে 2 শিশু ক্লাস 9 আর 10-এ পড়ে, তাদের উপরে এইরকম অত্যাচার, এরকম আরো, মানে ওদের হাত থেকে সেই 1.5 মাসের শিশু থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না। কিন্তু এরা ভুলে যায় কেন যে ওরও পরিবার আছে, তাদেরও আত্মীয় আছে, তাদেরও মা বোন আছে, তাদেরও ভাই আছে। চিরদিন ক্ষমতায় থাকতে পারবে না, তখন কি হবে? এটা এরা ভাবে না। আসলে এদের তো ওদের মা বাপের উপর কোনো ভালোবাসাও নাই, দায়িত্ব নাই, কিছুই নাই। গুন্ডামি করাটা, সন্ত্রাস করাটা, এটাই তাদের কাজ, ওটাই তারা করে যাচ্ছে। এটা হলো বাস্তবতা। ওদের পারলে মা বাপরেও মারবে, এই টাইপের, এই ধরনের এইসব গুন্ডা। আমি শুধু একটু বলবো যে সবাইকে এক হতে হবে, ধৈর্য ধরতে হবে, রুখে দাঁড়াবার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ এইভাবে একটা দেশকে ছিনিমিনি খেলতে দিতে পারি না। এই যে মায়ের কান্না, বোনের কান্না, এই অভিশাপ ওদের লাগবে। আমি মাদেরকে বলবো যে ধৈর্য ধরেন। আমি তো সবার, আমরা তো 2টে বোন, মানুষ একটা শোক সইতে পারে না, আর আমরা কি সহ্য করে যাচ্ছি? তারপরে দেশের মানুষের জন্য কাজ করছি। এমন কোন অঞ্চল নাই আমি না গিয়েছি যেখানে যেখানে সব জায়গায় মানুষের জন্য কিছু না কিছু তাদের কাজ করে দিয়েছে। আচ্ছা, সেগুলি সব ধ্বংস করে দিল মাত্র 2 বছরের মধ্যে। শেষ দেশটা এইভাবে একটা দেশকে ধ্বংস করতে পারে, আর এইভাবে মানুষের উপরে হাত তুলতে পারে, গায়ে তুলতে পারে। একজন ডাক্তার, উনি রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছেন তো মানুষ বাঁচাতে। তার ওই রক্ত কত মানুষকে বাঁচাবে? উনি রক্ত সংগ্রহ করছেন। এর থেকে মহৎ কাজ আর কি হতে পারে? কত মুমূর্ষু মানুষ বেঁচে যাবে এই রক্তের জন্য। তার গায়ে হাত তুললো আর তাকে চাকরি থেকে বের করে দিল। এখান থেকে তো বুঝতে পারেন যে এদের মন মানসিকতা কি। জয় বাংলা স্লোগান অপরাধ না, কারণ এই জয় বাংলা স্লোগান দিয়ে লাখো মানুষ বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, এটা মনে রাখতে হবে তাদের। ওই 75-এ জাতির পিতাকে হত্যার পরে এটা মুছতে চেষ্টা করেছিল, পারেনি। আর এখন তো পারবেই না, ভবিষ্যতে পারবে না। কারণ তোমাদের মতো তরুণ সমাজ যখন জেগে উঠেছে, পারবে না। তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরাই সামনে দিকে নিয়ে যাবে দেশকে। তোমাদের লেখাপড়া ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দেবে। লেখাপড়ার কোনো বয়স নেই, আমাদের এরকম বারবার লেখাপড়া বাধা গেছে, আব্বা জেলে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে। এমনকি শেষে যে মাস্টার ডিগ্রিটা তো আমি নিতে পারলাম না 15 আগস্টে, আমি রেহানাও পারলো না পরীক্ষাটা দিতে। কিন্তু শিক্ষা, বিদ্যা, ওটা সম্পদটা থাকে। আমাদের সবার নামে মিথ্যা মামলা। আমাদের ছেলে মেয়েরা তো পড়াশোনা করছে বিশ্বাস মতো, সে আসা ইউনিভার্সিটি থেকে, তারা তো নিজেরা কাজ করে খায়। প্রধানমন্ত্রী হিসেবে তাদের জন্য আমি কিছুই করে দেইনি, কিন্তু তাদের বিরুদ্ধে কি 10 কাঠা জমি তো পয়সা দিয়ে কেনা, বিনা পয়সা তো নেওয়া না। সেটার জন্য শুধু আমাদের পরিবারকে না, রাজুকের সমস্ত কর্মচারী 29 জনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের শাস্তি দিয়েছে। কিরকম অপরাধী এরা! পুলিশের থেকে চাকরি বের করে দিচ্ছে, আর্মি থেকে দিচ্ছে, সবাইকে জেলে দিচ্ছে, সবাই উপর অত্যাচার করছে। সিভিল প্রশাসন তাদের উপরে অত্যাচার করেছে, কার উপরে অত্যাচার না করছে? এই যে একদিন এই দিন শেষ হবে, নতুন সূর্য উদিত হবে, দেশের মানুষ আবার হেসে খেলে বাঁচবে, আমার এটাই লক্ষ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা আমাকে দেবে। বাংলাদেশের জনগণ আমার পাশে, আর আমি তাদের পাশে আছি। আমি যত দূরে থাকি তোমাদের সাথে আছি। আমি আর কোনো কাজ করি, আমি সারাদিন প্রত্যেক জায়গায় মানুষের সাথে কথা বলি, তাদের খবর নিই, তাদের জন্য যতটুকু যা পারি করতে পারি করে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। গত বেশ কিছুদিন ধরে আলোচনা ছিল গ্রামে লোডশেডিং, গ্রামে লোডশেডিং। আমরাও পূর্বতন একটা ভিডিওতে আলোচনা করেছি যে গ্রামে 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। গ্রামে সর্বনিম্ন লোডশেডিং যদি হয় সেটা হচ্ছে 12 ঘন্টা, এবং সরকারি তথ্যই বলছে যে গ্রামে মানে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে 25%। 25% যদি বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে, চাহিদার 25%, তাহলে আপনাকে ধরতে হবে যে 18 ঘন্টা লোডশেডিং এটা রেগুলার চিত্র, এবং এটা সরকারের মানে যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানেই উঠে আসছে যে গ্রামকে 25% বিদ্যুৎ দেওয়া হচ্ছে। সেই লোডশেডিং এবার ঢাকাতে বেড়াতে এসেছে, অতিথি হয়ে ঢাকাতে এসেছে। লোডশেডিং কখনো কখনো অতিথি গ্রামে, মানে লোডশেডিং না, মানে কারেন্ট অতিথি হয়ে যাচ্ছে গ্রামে, এবার লোডশেডিং অতিথি হয়ে এসেছে ঢাকাতে। আমি এই ভিডিও করার আগে আজকেই দিনের বেলায় সাভারের একজনের সঙ্গে কথা বলছিলাম, এবং সে আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাই ঢাকায় লোডশেডিংয়ের কী অবস্থা। আমি বললাম যে আমি তো খুব একটা লোডশেডিং বুঝতে পারি না, কারণ আমার বিল্ডিংয়ে 24 ঘন্টা জেনারেটর ব্যাক আছে, সেহেতু এটা বোঝাটা খুব মুশকিল। তারপরেও যায়, কয়েকবার বিদ্যুৎ যায়, এটা টের পায়। কিন্তু সে বলছে যে ভাই বাড়ির থেকে বাড়ালেই তো মনে হয় সব কিছু অন্ধকার, কোনো বিদ্যুৎ নাই। যদি সাভারে এই অবস্থা হয় তাহলে আপনি চিন্তা করেন গ্রামের অবস্থা কী। এবং ঢাকাতে এই লোডশেডিং শুরু হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন, লোডশেডিং ঢাকাতে করছেন, ঢাকার বিভিন্ন জায়গায় করছেন, মন্ত্রীপাড়ায় করছেন কি? প্রধানমন্ত্রীর বাসায় লোডশেডিং হচ্ছে কি? বিদ্যুৎ মন্ত্রী কিংবা বিদ্যুৎ প্রতিমন্ত্রী কিংবা বিদ্যুৎ সচিব, তাদের বাসায় লোডশেডিং হচ্ছে কি? তারা কি বুঝতে পারছেন কারেন্ট না থাকলে কি হয়? গত রাতেই একটা ভিডিও, বরিশালের একটা ছেলের একটা ভিডিও দেখছিলাম, খুবই কষ্টে ফান করে সেই ছেলেটা ভিডিও করেছে। সে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে একদিনের, এক রাতের জন্য আমার বাড়িতে দাওয়াত, প্লিজ আপনি আসেন, আপনার পরিবার নিয়ে আমার বাসায় আসেন, এই গরিবের বাড়িতে একটা রাত শুধু আপনি কাটান, একটা রাত কাটান, আদর আপ্যায়নের কোনো কমতি থাকবে না। বরিশাল্লার মানুষ কোনো আদর আপ্যায়নে কমতি রাখে না, শুধুমাত্র আপনি কারেন্টের আপ্যায়নটা দেখে যান, আপনি বুঝে যান যে আমরা কিভাবে রাত অতিবাহিত করছি, দিন অতিবাহিত করছে। এরকম একটা মুহূর্তে বিদ্যুৎ মন্ত্রী যিনি দায়িত্বে আছেন তিনি এখনও বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলছেন। এর আগে বলেছিলেন যে কোনো ধরনের কোনো লোডশেডিং নেই, গ্রামে লম্বা লম্বা তার টানা থাকে, এক খুঁটি থেকে আর এক খুঁটির দূরত্ব অনেক বেশি, ওই ঝুলন্ত তার খুব হালকা বাতাসেই ছিঁড়ে যায়, ওই ছেঁড়া তার শনাক্ত করতে বিদ্যুৎ কর্মীদের অনেক সময় লাগে, যখন ওই মানে তার জোড়া লাগানোর কাজ করে তখন কারেন্ট অফ করে রাখা হয়। অথচ সরকারি পরিসংখ্যান বলছে গ্রামে সর্বোচ্চ বিদ্যুৎ দেওয়ার যে পরিসংখ্যান সেটা 25%। চলুন একটু আলোচনা করে আরও তথ্য জানার চেষ্টা করি। এবং ঢাকাতে যখন বিদ্যুৎ মানে লোডশেডিং অতিথি হয়ে আসলো, তখন এই আতিথ্য সে নিজে লোডশেডিং ত্যাগ করে কারেন্টকে কি দেবে? মানে এরপরে কি ঢাকা, দর্শক, বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না, গ্যাস দেওয়া যাচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বহু কলকারখানায় ছুটি দেওয়া হচ্ছে, বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে, বিদ্যুতের অন্তত 41টা ইউনিট বন্ধ হয়ে গেছে। এরকম পরিস্থিতিতেও আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনি রীতিমতো হাস্যকর কথা বলছেন, এবং তিনি আপনি দেখেন যে এই খবরটা দেখেন, তিনি বলছেন ব্যাটারি অটোরিকশার কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা অস্বাভাবিক বাড়ছে। মানে ব্যাটারি অটোরিকশার কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা বাড়ছে, এই কারণে লোডশেডিং হচ্ছে। এর চাইতে তামাশা জাতির সঙ্গে আর কি কিছু হতে পারে? ব্যাটারি অটোরিকশা যদি সমস্যা হয়, ঢাকা শহরে ব্যাটারি অটোরিকশা যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, এই কথাটা তো ডক্টর ইউনূসের আমলে যখন এই ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় তখন থেকে আমরা বলে আসছি। কই, আপনারা তো সেটা বন্ধ করতে পারছেন না, বন্ধ করেননি। তাহলে এটাই যদি মানে আপনার বিদ্যুৎ খেয়ে ফেলে, হ্যাঁ বিদ্যুৎ তো খাচ্ছেই, বিদ্যুৎ খাওয়ার ব্যবস্থা তো ডক্টর ইউনূস করে গেছেন, তার মানে এই না যে শুধুমাত্র ব্যাটারি অটোরিকশার বিদ্যুতের জন্য সারা দেশে বিদ্যুতের এই মহামারী তৈরি হবে। আমরা একে একে বিভিন্ন মানে তথ্য আপনাদেরকে জানাই। আমাদের বিদ্যুৎ মন্ত্রীর এই বক্তব্যটা দেখেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে, তিনি বলছেন জ্বালানি বিদ্যুৎ সংকটের তড়িৎ কোনো সমাধান নেই।
মানে আমাদেরকে এভাবেই অন্ধকারে থাকতে হবে, মানে কারেন্ট, মানে কি বলবো, যে লোডশেডিং এখন যখন ঢাকাতে অতিথি হয়ে এসেছে, দিনের বেলায় বেশ কয়েকবার কারেন্ট যাচ্ছে এবং কারেন্ট আগে গেলে 5-7 মিনিটের মধ্যে আসতো, এখন গেলে 1 ঘন্টা 2 ঘন্টার আগে আসছে না। এই ব্যাপারটা বদলে গিয়ে আর কয়দিন পরে হয়তো কারেন্ট ঢাকাতে অতিথি হবে, মানে কারেন্ট মাঝে মাঝে আসবে ওই গ্রামের মতো, এরকম পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। আর তিনি বলছেন যে বিদ্যুৎ সংকটের তড়িৎ কোনো সমাধান নেই, অথচ মাত্র 1 সপ্তাহ আগে তিনি বলেছেন দেশে কোনো লোডশেডিং নেই। তিনি এখন বলছেন তড়িৎ কোনো সমাধান নেই। আপনার কথা চেঞ্জ হয়ে গেল কেন? গতকালকেই প্রতিমন্ত্রী স্বীকার করলেন সব কিছু, এই বাস্তবতা 3 বছরের আগে এটা ঠিক করা যাবে না। আজকে আপনি বলতে বাধ্য হলেন তড়িৎ কোনো সমাধান নেই, তাহলে আপনি কি করছেন ওখানে বসে থেকে? জনগণকে অন্ধকারেই রাখবেন এবং কলকারখানা এভাবে বন্ধ হয়ে যাবে?